আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। জুলাই অভ্যুত্থানে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় আনুষ্ঠানিক চার্জশিট আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে এই মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশিদ ও রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান বেল্টু সহ পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে শুনানির জন্য ১০ জুলাই দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। অভিযোগ আমলে নেওয়ার মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। টানা ২ দিন কমপ্লিট শাটডাউনের পর আজ থেকে কর্মস্থলে যোগ দিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। বন্দরগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় আমদানি রফতানিতে গতি ফিরেছে। আন্দোলনের কারণে রাজস্ব আদায় কার্যক্রম ব্যাহত হয়েছে, তবে চলতি অর্থ বছরে রাজস্ব আহরণ বাড়বে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আরাফাত ইসলামের রিপোর্ট। ২ দিনের কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের পর স্থবিরতা কাটিয়ে কর্মব্যস্ততা ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে। সোমবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে আসতে থাকেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। অনেকটা স্বাভাবিকভাবেই চলছে কার্যক্রম। এদিন ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস বিভাগের অধীনস্থ সকল কর্মকর্তাকেই নিজ নিজ কর্মস্থলে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। কাজে ফিরে স্বস্তির কথা জানান তারা। সকাল ৯টা থেকে মোটামুটি সকল ধরনের কার্যক্রম শুরু হয়েছে। আর যে ২ দিন ধরে যে কর্মবিরতিগুলো ছিল সেগুলো আজকে থেকে একদম যথারীতি চলা থাকবে। আবার আমাদের মেইন যে দায়িত্ব, উদ্দেশ্য যেটা সরকারের রাজস্ব আদায় করা, সে রাজস্ব আদায় করার জন্য আমরা যথারীতি পুরোদমে আমরা কার্যক্রম শুরু করছি। অনেক ভালো লাগছে, আমরা কাজ করছি, আমরা কাজ করতে চাই। আমরা আসলে আন্দোলনের দিকে আমরা যেতে চাই না। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এনবিআর কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ২ দিনের অচলাবস্থা শেষে বন্দরগুলোতেও স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় আমদানি রপ্তানি সহ শুল্কায়নে গতি ফিরেছে। সবাই কাজে যোগ দিয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আহরণের গতি বাড়ানোর কাজ চলছে। সবার মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে, বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের মধ্যে এবং নীতি নির্ধারকদের মধ্যে। সব দিক থেকেই এটা একটা স্বস্তির খবর। আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে ৩,৬০,৯২২ কোটি টাকা। আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে, এটা নিশ্চিত। কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। এর আগে রোববার রাতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আন্দোলন যা হবার হয়েছে, এখন ভয় ছাড়া ঠিকভাবে কাজে মনোনিবেশ করতে এনবিআর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। আর কারো বিরুদ্ধে দুদকের তদন্তে সরকার হস্তক্ষেপ করে না বলেও তিনি জানান। দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগে এক অনুষ্ঠানে এসব বলেন তিনি। এটা কিন্তু কোনো ক্রমেই কিন্তু গ্রহণযোগ্য না। এটা সরকারের সাথে একটা ইসে থাকতে পারে, কিন্তু একটা জাতীয় স্বার্থে একদম বন্ধ করে দেয় একটা সার্ভিস, এটা কোনো যুক্তিতে গ্রহণযোগ্য। এখন আপনারা ভালো করে কাজ করেন, কোনো রকম আমরা যেটা ইংরেজি বলি ফেভার অর ফিয়ার, ভয় এবং পক্ষপাত, এটা ছাড়া যদি কাজ করে তাদের কারো অসুবিধা হওয়ার কথা না। দুদকও আমাদের ব্যাপার না, দুদক দেখবে যদি ফ্যাক্ট থাকে সে করবে। আর এটা ভাবতে পারেন যে এই সময় ওরা শুরু করলো কেন, কিন্তু শুধু এনবিআর না, তার দুনিয়ার লোকের এসে আমার কাছে ডেইলি লোক আসে, আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, কত কিছু। চীন বাংলাদেশের নির্বাচিত নতুন সরকারের সাথে কাজ করতে মুখিয়ে আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন মিয়ানমার সরকারকে রাজি করানোর চেষ্টা করছে বলে জানান তিনি। বলেন, ক্ষমতায় গেলে তিস্তা প্রকল্পে চীনের নতুন প্রস্তাব ইতিবাচকভাবে দেখবে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন মির্জা ফখরুল। সম্প্রতি বিএনপির প্রতিনিধি দলের 5 দিনের চীন সফর নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, এক চীন নীতির প্রতি তার দলের দৃঢ় অবস্থান তুলে ধরা হয়েছে সফরে। তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহ আছে বলে জানান তিনি। প্রয়োজনটা আমরা ব্যাখ্যা করেছি এবং তারা
এটাতে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন, এটার উপরে তারা কাজ করছেন। আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সে বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন চায় বিএনপি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, চীনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগ্রহের সঙ্গে এবং ঐকান্তিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপর কাজ করছেন। মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেক্টেশনটা খাওয়ার জন্য। বিএনপি ক্ষমতায় গেলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রকল্পে বাংলাদেশ যুক্ত হবে কিনা এমন প্রশ্ন ছিল তার কাছে। অনেকগুলো কাজই আপনার আছে যেগুলো ইতিমধ্যে হয়েছে, আর যদি তার কোনো কাজ থাকে আমরা সরকার এবং বাংলাদেশ মনে করে যে সেই কাজগুলো বাংলাদেশের জন্য ইতিবাচক হবে তাহলে নিঃসন্দেহে সেটা বিবেচনা করা হবে। এদিকে ওলামা দলের আলোচনায় কোন কোন দলের ভোটের আনুপাতিক হারে এমপি নির্বাচনের দাবির সমালোচনা করেন ডক্টর মঈন খান। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। ইমরুল হাসান, NTV নিউজ, ঢাকা। জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে না পারলে জুলাই উদযাপনে কোনো ধরনের উদ্যোগ নেওয়ার এখতিয়ার থাকবে না সরকারের। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমন মন্তব্য করেছেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের কঠোর সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি কোনো একটি পক্ষ যদি দলীয় স্বার্থে ঐকমত্য প্রক্রিয়াকে ব্যাহত করে তাহলে সরকারের উচিত ভয় না পেয়ে অন্য সব পক্ষ ও জনগণকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করা বলে তিনি জানান। অভিযোগ করেন জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার দুইবার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি। কেন করেনি, কোথায় বাধা পেল তাও স্পষ্ট করেনি। সরকারের কাছে জবাবদিহিতা চেয়ে নাহিদ বলেন, রাষ্ট্রীয় উদ্যোগে এই ঘোষণাপত্র জারি করা হোক, যা পরবর্তীতে সংবিধানে যুক্ত করার কমিটমেন্ট থাকবে। আর সরকার উদ্যোগ না নিলে তারা বসে থাকবে না। বিমানবন্দরে স্থানীয় সরকার উপদেষ্টার গুলির ম্যাগাজিন নিয়ে যাওয়া নিছক ভুল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তৃতীয় দফার স্ক্রিনিংয়ে ধরা পড়ায় ভিআইপি হলেও শিথিলতা না দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব বলেন তিনি। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। রোববার সকালে একটি অনুষ্ঠানে যোগ দিতে মরক্কো যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ব্যাগে একটি গুলিসহ ম্যাগাজিন পাওয়া যায়। বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে জানিয়েছেন উপদেষ্টা নিজেই। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে বলেন, বিষয়টি ভুলে হয়েছে, তবে তৃতীয় দফার স্ক্রিনিংয়ে ধরা পড়ায় ভিআইপিদের ক্ষেত্রেও শিথিলতা না দেখাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগাজিন দিয়ে থাকে, একটা খালি ম্যাগাজিনটা ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা এটা একটা মানে জাস্ট একটা ভুল। যে হোক, অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে নেতা, উনি যে সময় ঢোকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিনব্যাপী জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা পালন হবে দেশ জুড়ে। অনুষ্ঠান আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কাল থেকে শুরু হচ্ছে একটা আমাদের বড় ইভেন্ট, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত পুরা বাংলাদেশে হবে। অনুষ্ঠানগুলি পুরা বাংলাদেশে হবে, কোনো ধরনের থ্রেট আলাদা দিলে এখন পর্যন্ত নেই। এদিকে কুমিল্লা ও পটুয়াখালীতে নারীর প্রতি বর্বর নির্যাতনের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নমনীয়তা ছিল না, বরং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিচ্ছে। রোকন উদ্দিন, NTV নিউজ, ঢাকা। রাজধানীর মগবাজারে আবাসিক হোটেলে খাবার খেয়ে অসুস্থ হয়ে প্রবাসী মনির হোসেন, তার স্ত্রী ও সন্তানের মৃত্যু বিষক্রিয়ায়
না বিষ প্রয়োগে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রমনা জোনের ডিসি মাসুদুর রহমান। তিনি বলেন, নিহত মনিরের সাথে কারো আর্থিক লেনদেনের কারণে কিছু ঘটেছে কিনা তাও তদন্ত হচ্ছে। রেস্তোরাঁ থেকে খাবারের পার্সেল নিয়ে যাওয়া ব্যক্তি রফিককে সন্দেহভাজন হিসেবে আটক রেখেছে পুলিশ। এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। সন্তানের চিকিৎসার জন্য সপরিবারে শনিবার ঢাকায় আসেন প্রবাসী মনির হোসেন। মগবাজারের একটি আবাসিক হোটেলে ওঠেন তারা। সেখানকারই একটি রেস্তোরাঁ থেকে হোটেলেই খাবার আনিয়ে নেন। খাবার নিয়ে আসেন প্রবাসী মনিরের সহযোগী রফিক। ওই খাবার খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন মনির হোসেন ও তার স্ত্রী সন্তান। রোববার সকালে অসুস্থ হলেও দীর্ঘ সময়ে হোটেল কর্তৃপক্ষকে না জানিয়েই সহযোগী রফিক 3 জনকেই আদ্দিন হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানায় আগেই মারা গেছেন মনিরের স্ত্রী ও সন্তান। আর আইসিইউতে নেয়ার পর মনিরকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু এখানে আইসিইউ ডক্টর আমাদেরকে বলছে যে ওনাদের খাদ্যে বিষ ক্রিয়ার একটা সাসপেক্ট করতেছে ওনারা। আত্মীয়স্বজন হিসাবে আমরা একটা জিনিস সন্দেহ করতেছি, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হলে সুরতহাল শেষে খাবারের বিষক্রিয়ার কারণেই 3 জনের মৃত্যু হতে পারে বলে জানানো হয়েছে। যেই রেস্তোরাঁ থেকে খাবার নেওয়া হয়েছে সেই রেস্তোরাঁর ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। যেহেতু রেস্তোরাঁ থেকে হোটেলে নিয়ে যাওয়ার পর ভিকটিমরা খাবার খেয়েছেন, তাই সন্দেহের তীর মনিরের সহযোগী রফিকের উপরেই পড়ছে। তবে পুলিশ বলছে ঘটনার রহস্য উন্মোচনে আরও কিছু বিষয় নিয়ে কাজ করছেন তারা। খাবার হোটেল এবং আবাসিক হোটেল দুইটারই কিন্তু আমরা সিসি ক্যামেরাগুলো নিয়ে আসছি। নিয়ে এসে এটা একেবারে চুলচেরা বিশ্লেষণ করে এখন পর্যন্ত আমরা একবারে প্রত্যেকটা মিনিটে মিনিটে হিসাব করছি। অনেক বিষয় আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে, ওইসব জায়গায় আমরা হিট করতেছি, ওইসব জায়গায় কাজ করতেছি। নিহত মনির হোসেনের সম্পত্তির পরিমাণ এবং তিনি পরিবারসহ ব্যবসার সাথে জড়িত ছিলেন, তাই এই হত্যা পরিকল্পিত কিনা সেটি নিয়েও কাজ করছে পুলিশ। সৌদি আরবে থাকা অবস্থায় তার ভালো প্রপার্টি দেশে করছে, এগুলো নিয়ে সবগুলো নিয়েই আমরা দেখতেছি যে কোথাও কোনো কারোর সাথে কোনো ঝামেলা ছিল কিনা, কোনো টাকা পয়সা নিয়ে বা সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলার বিষয় আছে কিনা। আটক রফিককে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানানো হয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড 429 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 10,296 জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্ত 429 জন ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল বিভাগে 149 জন, চট্টগ্রাম বিভাগে 57 জন, ঢাকা বিভাগে 61 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 42 জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে 45 জন, খুলনা বিভাগে 21 জন এবং রাজশাহী বিভাগে 54 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 358 জন রোগী। চলতি বছরে এ পর্যন্ত মোট 9,087 জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কুমিল্লায় আলোচিত ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফি আইনে গ্রেফতার 4 যুবকের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। শুনানি হতে পারে আগামীকাল। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান। গত 26 জুন রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার 5 কিত্তা গ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছেড়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে ওই এলাকার 4 যুবক অনিক, সুমন, রমজান ও বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় অভিযুক্ত 4 যুবককে আদালতে নেওয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার যেসব সুযোগ সুবিধা ঘোষণা করেছে বিনিয়োগ সুসংহত করতে, সেগুলো থেকে বিনিয়োগের পথে বাধা দূর করা বেশি জরুরি বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি। নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগের চ্যালেঞ্জ শীর্ষ গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। রাজধানীর একটি হোটেলে প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতের মোট বিদেশি বিনিয়োগ
বিনিয়োগের শতকরা 50% চীনা বিনিয়োগ। 5 আগস্ট পরবর্তী সময়ে আগের সরকারের আমলে অনুমোদিত বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব বর্তমান সময়ে এসে অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। সরকারকে এসব বিষয়ে ঢালাওভাবে সিদ্ধান্ত না নেওয়ার সুপারিশ করা হয়। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট চলছে বিসিবি বোর্ড সভা। এই সভার আলোচ্য সূচিতে আছে 40টি বিষয়। বিসিবিতে এর আগে একসঙ্গে এতগুলো বিষয় নিয়ে আলোচনার ইতিহাস নেই। বোর্ডের স্ট্যান্ডিং কমিটিগুলোর ভালো মন্দ ত্রুটি বিচ্যুতি নিয়ে বিস্তারিত আলোচনা শুনেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়াও শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ হার ও অধিনায়ক ইস্যুকে ঘিরে তৈরি হওয়া টানাপোড়েনও থাকছে আলোচনায়। তবে বোর্ড পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম শ্রীলঙ্কায় থাকায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম। এছাড়াও সভা শেষে জানা যেতে পারে বিপিএল এর সম্ভাব্য শুরুর তারিখ ও প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ। 14 দেশের 52 ফুটবলার নিয়ে শেষ হলো বাফুফের ট্রায়াল কর্মসূচি। তৃতীয় ও শেষ দিনের 4 ভাগে ভাগ হয়ে 2টি ম্যাচে অংশ নিয়েছে প্রবাসী ফুটবলাররা। বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে আশাবাদী তারা। রিপোর্ট কুশল ইয়াসিরের। নীল ও সবুজ দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচে খেলেছে বাফুফের ট্রায়ালে অংশ নেয়া ফুটবলাররা। তাদের লক্ষ্য বাংলাদেশের হয়ে খেলা। প্রথমে মাঠে নামে জুনিয়র সদস্যরা। এই ম্যাচটি নীল দল 2 গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সবুজ দল ম্যাচে ফিরে। এতে 2-2 গোলে ড্র হয়ে শেষ হয় ম্যাচটি। অন্যদিকে সিনিয়র সদস্যদের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। হামজা জামালদের মতো জাতীয় দলের খেলার স্বপ্ন ইউরোপ আমেরিকা থেকে আসা এই ফুটবলারদের চোখে। I love my country, I love my people. They're the best in the world. Hamza, Jamal Boyan, Shamit Shum, all of them inspired. The whole team inspired me to come here because I reckon we have a chance. আমরা দেশের জন্য খেলতে চাই, এটাতেই ওরা খুশি। যদি খেলি তাহলে তো ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যাবে। এদিকে প্রবাসী ফুটবলারদের খেলা মাঠে বসে দেখতে পেয়ে উচ্ছ্বসিত খেলাপ্রেমীরা। বাইরে থেকে যে খেলোয়াড়রা আসছে তারা সবাই 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে। আমরা শুনছি যে এখানে ঢুকতেও দিবে, পাবলিকদেরকে ঢুকতে দিবে, সবাই দেখবে, এই জন্য আমরা আসছি। তো যারা বাইরে থেকে খেলতে আসছে তো ওনারা সকলেই ভালো প্লেয়ার। তো যারা যে 52 জন ট্রায়ালে আসছে আমরা আশাবাদী যে এখান থেকে আমাদের অন্তত 20 জন বা 15 জন ভালো খেলোয়াড় থাকবে। তরুণ এই ফুটবলারদের হাত ধরে বদলে যেতে পারে বাংলাদেশের ফুটবল, প্রত্যাশা সবার। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আলোচিত আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। সাবেক ভিসি সহ 26 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কাজে ফিরেছেন এনবিআর কর্মীরা। দুদকের তদন্তে সরকারের হস্তক্ষেপ নেই, অর্থ উপদেষ্টা। ক্ষমতায় গেলে তিস্তা প্রকল্পে চীনের নতুন প্রস্তাব ইতিবাচকভাবে দেখবে বিএনপি, মির্জা ফখরুল। মগবাজার আবাসিক হোটেলের সন্তানসহ স্বামী স্ত্রীর মৃত্যু খাদ্যে বিষক্রিয়া নাকি হত্যা খতিয়ে দেখছে পুলিশ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।